আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আর এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এখন সবচেয়ে মানুষের যেটি প্রত্যাশা যে নতুন একটা বাংলাদেশ, সেই বাংলাদেশে যে রাজনীতি আছে নতুন একটি রাজনীতিও তারা দেখতে চান, রাজনীতির একটা পরিবর্তন তারা প্রত্যাশা করেন। তাই আজকে সেই গুণগত পরিবর্তন আসলে কী চায় মানুষ, সেই প্রত্যাশাটা কতটুকু পূরণ হতে পারে, পূরণ হতে গেলে কী করতে হবে, এই বিষয়টি না আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আমরা যে বিষয়টি দিয়েছি নতুন বাংলাদেশ নতুন রাজনীতি, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু শুরুতে যদি যাই, 5 তারিখের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তারপর আজকের দিনে 16 দিনের মতো আমরা পার করলাম। একজন রাজনীতিবিদ হিসেবে এই 16 দিনে আপনি কি পরিবর্তন দেখলেন? প্রথমত হলো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা যারা এই চ্যানেলে অনুষ্ঠান দেখছেন। প্রথম হলো আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে এই জেনারেশন জেনজি যারা আজকে নতুন পথ প্রদর্শক হিসাবে নতুন বাংলাদেশকে পাওয়ার লক্ষ্যে এই বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে বিপ্লব করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিগত স্বৈরাচারী সরকারকে পতন করেছে তাদেরকে, এবং আমি তাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তারা বীর, তাদের জন্য আমি মনে করি একটি দিবস ঘোষণা করতে হবে, সেটা 5 তারিখ হোক 6 তারিখ হোক। তাছাড়া এখনও দেখছি যারা আহত হয়েছেন তারা সঠিক চিকিৎসা এখনও পাচ্ছেন না, তাদের সেই চিকিৎসার ব্যবস্থা করা হোক, ক্ষতিগ্রস্তদেরকে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, এটা আমার প্রথমেই দাবি। আসুন এই 16 দিনে যা দেখছি তা গত বলতে গেলে 53 বছর তা আমরা দেখতে পাইনি। দেখুন, আজকে ছাত্ররা আন্দোলন করেছে যে আমরা আমাদের পরীক্ষা পিছিয়ে দিতে চাই। এই বিষয়টি সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত সম্পর্কে আমার নিজস্ব মতামত থাকতেই পারে, কিন্তু এই যে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্তটি কিন্তু কখনো হতো না। তখন কি বলতেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আপনাদেরকে সিদ্ধান্ত দিবেন। এই যে সিদ্ধান্তহীনতা একটি রাষ্ট্র চলত, যেই সিদ্ধান্তহীনতার কারণে মেধা না কোটা, কোটা না মেধা, এটা খুব সিম্পল টার্মিনোলজি, সেই কোটার ব্যাপারে সিদ্ধান্ত দেয়নি। কীভাবে তারা গড়িমসি করেছিল সেই ইতিহাস আমি পুনরাবৃত্তি করতে চাই না। আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা গুলি করেছিল, করেনি তারা? কিন্তু সেই জায়গাটিতে কি হলো, আজকে কতগুলো প্রাণ ঝরে পড়ল এই সিদ্ধান্তহীনতার জন্য। এই একক সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে জনগণের যে অভিপ্রায় সেটার উপরে সিদ্ধান্ত হলো, তাহলে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। তার মানে সংবিধানের যে 11 অনুচ্ছেদ রয়েছে সেটি পুরো প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এই 16 দিনে আমি দেখছি ক্রমান্বয়ে মানুষের মৌলিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মানবিক অধিকার, এগুলি মানুষ ফিরে পাচ্ছে। যেই জন্যই আমাদের মুক্তিযুদ্ধ, অর্থাৎ সত্যিকার অর্থে আমরা মুক্তিযুদ্ধের সফল এই যে বীর সেনানীরা আমাদের তরুণ প্রজন্মের জেনারেশন আত্মহত্যা দিয়ে যে দেশটিকে আজকে গড়ে তুলছে, সেই জায়গায় আমি মনে করি এই 16 দিনে আমার ভিতরে পরিবর্তন, যে আমরা কথা বলার অধিকার পাচ্ছি, আমরা যা চাইব তার সিদ্ধান্ত সরকার আমাদের দিবে, এবং সিদ্ধান্তটি আমাদের চাওয়ার মধ্যে পাওয়ার মধ্যে কোনো ফারাক হচ্ছে না, অর্থাৎ জাতি যা চাচ্ছে তাই পাচ্ছে। আচ্ছা, এই জেনারেশন বলছেন যে নতুন প্রজন্ম এখন যে আধুনিক ধ্যান ধারণা তারা লালন করে পালন করে, যে ধারণা নিয়ে তারা আন্দোলন করেছে এবং যে ধারণা নিয়ে তারা একটা সামনে নতুন বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশে যারা রাজনীতিবিদ আপনারা রাজনীতি করেন, সেই তরুণদের সেই ধ্যান ধারণার সঙ্গে কতটা মিলিয়ে চলতে পারবেন আসলে? ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। দেখুন, আজকের যিনি সরকার প্রধান হয়েছেন, হি ইজ 84 ইয়ার্স ওল্ড। তিনি কিন্তু 84 ইয়ার্স ওল্ড হওয়ার পরে 20s ছেলে মেয়েদের ধ্যান ধারণাকে উনি খুব করেছেন, এবং সাথে তাদের ধ্যান ধারণার সাথে তিনি মিলিয়ে চলতে পেরেছেন। ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যেভাবে মিলিয়েছেন তাদের সাথে, আর আমরা যারা আজকে মনে করছি তাদের ধারণায় সুস্পষ্ট, তাহলে আমি মনে করছি না আজকের এই প্রেক্ষাপটে
আমি এহসানুল মিলনের সাথে তাদের কোনো পার্থক্য আছে, অর্থাৎ তাদের ধারণা আমরা লালন পালন করি, বয়সে আমি তাদের চেয়ে অনেক বড় হতে পারি। এই যে নিউ জেনারেশনের ধারণা যারা আত্মস্থ করতে পারবে, এবং এই নিউ জেনারেশন দেখুন, আপনি যদি একটু ব্যাকড্রপে যান, এই নিউ জেনারেশন জন্মের পর থেকেই এই আপনাদের টেলিভিশন পর্দা হতে শুরু করে সকল টেলিভিশনে শুধু একটি শব্দ, কি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এর বাইরে কিন্তু তাদের কোনো সুযোগ হয়নি। আপনি এনসিটিভির বই, কারিকুলাম যেখানে যান, সব জায়গায় শুধু দুটি নাম, দুটি নাম, দুটি নাম, এর মধ্যে থেকে গড়ে ওঠা। দেখুন, আমরা একটা জিনিস কখন সেটাকে প্রাইমারি স্কুল যেটা পড়েছি, হাই স্কুল যেটা পড়েছি, বা পরিবেশ আমাকে যেটা দেখিয়েছে, সেটা শিখেই তো আমরা শিক্ষিত হয়েছি। আজকে তারা যখন ইন্টারনেট, ফেসবুক বা যে কোনো জায়গায় যেত, বাংলাদেশের হিস্ট্রি, হেরিটেজ, কালচার, সেখানে তারা দেখতো শুধু বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা। এই যে বঙ্গবন্ধু দেখে 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 তারা বঙ্গবন্ধুর বাইরেও, এই বক্সের বাইরেও এসে তারা চিন্তা করতে পেরেছে। এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা তো, আমি এহসানুল মিলন নকল প্রতিরোধ করেছি কিনা, শিক্ষায় কি করেছি, আমাদের সরকার কি করেছে, এটা কিন্তু জানার বিন্দুমাত্র সুযোগ তাদের ছিল না। কিন্তু তারা শুধু একটি বিষয় শুনেছে, তারপর সেই বিষয়টিকে তারা জানার চেষ্টা করেছে সত্যিকার অর্থে কি। তারা যখন মিডিয়াতে দেখেছে বঙ্গবন্ধু কি গণতন্ত্র, স্বাধিকার, মানবাধিকার, ন্যায় বিচারের জন্য এই দেশ স্বাধীন করেছিলেন, কিন্তু যখন বাইরে এসে দেখলো যে গণতন্ত্র নেই, স্বাধিকার নেই, ন্যায় বিচার নেই, তখন তারা কম্পেয়ার করতে শুরু করলো। তাদের টিচার, নেচার, তাদের টিচার আমরা রাজনৈতিক দল না। এই যে নেচার, এই যে তাদের টিচার, তারা কম্প্যারিজন স্টাডি করলো যে আসলে বই কি বলছে, আসলে টেলিভিশনে কি বলছে, বস্তুত আমরা কি দেখতে পাচ্ছি। এই ডিফারেন্সিয়েটটা তারা করতে পেরেছে। এবং এই ডিফারেন্সিয়েটের সাথে যদি বর্তমান সরকার, অর্থাৎ আমি চিফ অ্যাডভাইজারের কথা বলছি, ওনার মতো বয়োজ্যেষ্ঠ মানুষ যদি এদের চিন্তা চেতনার সাথে এক হতে পারেন, তাহলে আমরা দূরে নই। বয়সে বড় হতে পারি, চিন্তা চেতনা আমাদের তাদের কাছে ফিরে যেতেই হবে, এবং আমরা সেই জায়গাটাই আছি। আপনি বলছেন যে এতদিন শুধু দুটি নামই শুনেছে। বাংলাদেশের রাজনীতির যদি আমি কালচারটা দেখি, তাহলে সব জায়গাতে যে একটি দলের যিনি মূল নেতা থাকেন বা কয়েকজন মূল নেতা থাকেন, তাদের গুণগান গাওয়া আমাদের রাজনীতি, বা অনেক সময় মানুষ চাটুকারিতাও বলে যে বাংলাদেশের রাজনীতির একটা কালচার হয়ে গেছে। সবাই বলেন বক্তৃতা শুরু হওয়ার আগে নেতার গুণগান, অনেকখানি গান। এই যে একটা গুণ, এখন কিন্তু আপনি বলছেন যে নতুন প্রজন্ম সেটি শুনতে চায় না, তাহলে কি বাংলাদেশের রাজনীতিক গুণগত পরিবর্তন আসবে, এই কালচার থেকে বেরিয়ে আসবে? না, আমি বলেছি দে নো হাউ টু কম্পেয়ার। আচ্ছা, এটা আমি বলেছি। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা রিয়েলিস্টিক্যালি কি হচ্ছে সেটা তারা জাস্টিফাই করার এই অনুভূতি, এই বিবেক তাদের হয়েছে। অতএব আমি মিলন যদি আমার দলকে নিয়ে, আমার নেতাকে নিয়ে এইভাবে গুণগান গাইতে থাকি, তারা কিন্তু সেটা বের করতে পারবে। তারা সেখান থেকে বেরিয়ে আসছে, এটি বলছে দে আর আউট অফ দ্য বক্স। তাকে আর বক্সের ভিতরে চাপিয়ে দিলে তরুণ প্রজন্ম আসলে নিচ্ছে। তাদের সেই ভিশন রয়েছে, মিশন রয়েছে, ফারসাইটনেস রয়েছে, এবং তারা সেটা দেখতে পাচ্ছে। আপনি কিন্তু কোথাও ওয়েবসাইট বা কোনো জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কী করেছে সেটা শুনবেন না, ভাসানী কী করেছে সেটা শুনবেন না, শেরে বাংলা একে ফজল কী করেছে শুনবেন না, হোসেন শহীদ সরওয়ার্দী কী করেছে এটা শুনবেন না। আর আমরা যে কোনো কালে মন্ত্রী ছিলাম কি না সেটাও আপনি শুনবেন না। এমনকি মিনিস্ট্রিতে যে বিগত মন্ত্রীদের যে তালিকা থাকে, তালিকার থেকেও আমাদের নাম মুছে ফেলা হয়েছে। তারপরেও তারা জাস্টিফাই করেছে তাদের নিজস্ব অন্তর্দৃষ্টি দিয়ে। অর্থাৎ আমি যদি শুধু এখন আমার নেতার কথা বলি, আপনি ভাববেন না যে তারা সেটা মেনে নেবে। তারা জানে, বুঝে, এবং কি করতে হবে সেটা তারা জানে। অতএব আমরা যদি সেই ট্র্যাডিশনাল পলিটিক্সে থাকি আর তাদের ভাব চিন্তা আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা এই রাজনীতি টিকে থাকতে পারবো না। কারণ ইউ রিমেম্বার, তারা মোর দেন 3 crore। এই পরিবর্তনের কথা বলছেন, এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটি হলো, তারপর শুধু শিক্ষার্থী নয়, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক প্রত্যাশার জায়গা যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। আজকেও জনাব তারেক যে একটি বক্তব্য 13 মিনিটের একটি বক্তব্য দিয়েছেন, তিনি ইউটিউবে আমি দেখলাম, টেলিভিশনে দেখলাম, সেখানেও তিনি বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তনের কথা বলেছেন। এই রাজনীতির গুণগত পরিবর্তনটা কতটা প্রত্যাশা করতে পারে, কোথায় আসলে? দেখুন, আমি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ওই জায়গাটায় আসছিলাম। তো ছাত্ররা হয়েছিল লিড, আমরা হয়েছি লগ। এখন আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি
এই লিডের সাথে লগ হিসাবে তিনিও একই কথাগুলি প্রতিধ্বনিত করেছেন। অর্থাৎ বিএনপির মতো একটা বৃহৎ দল যদি এই গণতন্ত্রকে সম্মান করে, এই ছাত্ররা যে কারণে মুভমেন্ট করেছে তাদের এই বিস্তৃত মুভমেন্টের প্রত্যেকটি পয়েন্টকে যদি আমরা আশ্বস্ত করি, যেটা আপনি এটা রিফ্লেকশন আজকে জনাব তারেক রহমানের বক্তৃতায় আপনি দেখেছেন যে তিনি এটা ইকো করেছেন। অর্থাৎ আমরা আগে থেকেই এগুলি বলতাম এবং উনি বলতেন, কিন্তু আমরা এটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারিনি। আমরা শুধু দল থেকে বলতাম। আজকে ছাত্র জনতা আমাদেরই কথা, তাদের কথা এক লাইনে টিউন আপ হয়ে গিয়েছে। উনি কিন্তু একই কথা বলি, হি ডিডন্ট চেঞ্জ। উনি আগেও বলতেন যে কথাগুলো, সে কথাগুলি এখনও বলছেন, কিন্তু এখন এটা সমান্তরালভাবে ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা তার সাথে ওনার এই 17 মিনিটের বক্তৃতার সম্পূর্ণ মিল রয়েছে। সেই কারণেই আমি আশাবাদী যে আমরা পুরনো রাজনীতিতে নয়, আমরা অ্যাডজাস্টেবল এনভায়রনমেন্টে আছি এবং অ্যাডজাস্টেবল এনভায়রনমেন্টে থাকবো বলেই তো আজকে আমরা এতগুলি বছর, 16টি বছর আমরা বিরোধী দল বা 17টি বছর ধরে আমরা ক্ষমতার বাইরে, দায়িত্বের বাইরে রয়েছি। কারণ আমরা তো ন্যায় বিচারের কথা বলছি, আমরা তো গণতন্ত্রের কথা বলছি। এই যে আমরা নির্বাচনে যাইনি, এই যে বিএনপি নির্বাচনে যায়নি, এই সিদ্ধান্তটি এই 5ই জুলাই আগস্টের আগেও অনেকেই বলেছিল হয়তোবা নির্বাচনে যাওয়ার সঠিক ছিল, কিন্তু আমাদের কঠিন নেতৃত্ব বিশ্বাস করত যে না, তরুণরা বেরিয়ে আসবে, জাতি বুঝতে পারবে আমরা নির্বাচনে যাইনি। আমরা তো জেনারেল ইব্রাহিম হইনি, বা আমরা তো জাতীয় প্রার্থী হইনি, এরশাদও হইনি, বা গোলাম যে এখনকার চেয়ারম্যান আমরা তাও হইনি। তাহলে আমরা নির্বাচনে যাইনি। আমরা জানতাম যে এদেশের ভবিষ্যৎ প্রজন্ম কোনোদিন তারা মেনে নেবে না। এই যে 3 কোটি নব ভোটার, তারা এবারও ভোট দিতে পারেনি। আপনি দেখুন 2014-তে ভোট দিতে পারেনি, 2018-তে দিতে পারেনি, 2024-এ দিতে পারেনি। 14-তে যার বয়স 18 ছিল, 24-এ এসে তার বয়স 34 হয়েছে। চিন্তা করেন, তারা ভোট দিতে পারেনি। 28 হয়েছে, তারা ভোট দিতে পারেনি। তো এই যে ভোট দিতে পারেনি, এই যে দেশের ভিতরে অরাজকতা, সেগুলি তারা মানে উপলব্ধি করেছে। আর আমি বলবো জনাব তারেক রহমান তিনি তো আগে থেকে এই কথা বলতেন, আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে উই আর উইথ ইউ, তোমাদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। অতএব ওদের বয়স যদি 20 হয়, আমি বলবো আমারও বয়সও 20, কারণ চিন্তা চেতনায় আমরা এখন 20-এ আছি, 50, 60, 70-এ নয়। তিনি তার বক্তৃতার শেষের দিক দেখলাম যে বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের বলেছেন যে মানুষের মন জয় করতে হবে। আমি যদি বলি যে এখন যারা তরুণ, যারা শিক্ষার্থী, যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন, তাদের কথাবার্তায় কিন্তু আমরা দেখছি যে ট্রেডিশনাল যে রাজনীতি, এটি নিয়ে তাদের এক ধরনের নেতিবাচক কিন্তু ধারণা আছে। তারা সংস্কারের কথা বলছে, সংস্কারের পরে নির্বাচনের কথা বলছে। এই যে তরুণদের যে এই মনোভাব, সেখানে তাদের মন জয় করাটা কতটা কঠিন হতে পারে? অফকোর্স আমি তো এটা কঠিন কিছু দেখি না, কারণ তরুণরা যা চাইছে, তারা নির্বাচন সম্পর্কে যে মন্তব্যগুলি করছে যে এই সরকার সময় নিক, আমরা তো চাই। আমাদের মহাসচিব তাই বলেছে এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব তাই বলেছেন যে না, এই সরকারকে সময় দেওয়া হোক। তারা এই দেশটি ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে সময় দেওয়া হোক। এবং এই যে আমরা ওনাদের সাথে আছি, এটি তো মন জয় করা। আমরা যদি আজকে বলতাম লেটস সে এই পলিটিক্যাল এই মার্কেট যদি আমি বলি, সেখানে আওয়ামী লীগ দাবি করতো 40% তাদের, আমরা দাবি করতাম 35% ভোটার আমাদের। তাহলে আমরা যেহেতু 40% মার্কেট থেকে টোটালি আউট হয়ে গিয়েছে, আমরা যদি এখন বলতাম যে আমরা অতি বিপ্লব করব, আমরা বিএনপি এসে বলবো যে আমরা তাড়াতাড়ি নির্বাচন চাই, ক্ষমতা যেতে চাই, আমরা কিন্তু তা বলিনি। আমাদের নেতারা বলছে যে এই গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করব। আমরা তো ক্ষমতা বা দায়িত্বে যাব কেন? দেশকে পরিচালিত করার জন্য সুন্দরভাবে। এবং এদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে তো আমরা ক্ষমতা লোভী হয়ে গেলাম। আমরা তো ক্ষমতা লোভী না, আমরা চাই দেশ সুষ্ঠুভাবে পরিচালনা হোক। সেই জন্যই আজকে 17 মিনিটের ভাষণ ওনার প্রয়োজন ছিল। উনি কথাগুলো সুস্পষ্টভাবে আস্তে আস্তে সকলের হৃদয়ে বুঝিয়ে দিয়েছেন যে না, আমরা চাই দেশ হোক। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন সবার আগে দেশ। রাষ্ট্র সংস্কারে তো তার একটা সময় চাইছে, বর্তমান সরকার সময় চাইছে। সেই কতটা সময় লাগতে পারে বলে আপনার মনে হয়? কোনো সময়সীমাকে বেঁধে দেওয়ার মতো ব্যাপার আছে কিনা? না, আমরা বেঁধে দেবো কেন? আমরা বেঁধে দেবো কেন? ওনার কি বসে আছেন? বসে নেই। ওনার প্রতিনিয়ত যে পরিমাণ কাজ করছে, আপনি একবার ভেবে দেখুন, বাংলাদেশে এত কাজ একটি সরকারকে এত স্পন্টানিয়াসলি, এত অল্প সময়ে, আপনি দেখুন সারা দেশের উপজেলা
যেহেতু ওরা রিগিংয়ে নির্বাচিত বা নির্বাচন কাঠামো নেই, তারা ভেঙে দিয়েছে এবং সেই জায়গায় তারা উপজেলা পৌরসভা মেয়র সব জায়গায় তারা লোক দিচ্ছে। তারপর আপনি ডিসি প্রশাসনকে তারা সুন্দরভাবে ঢেলে সাজাচ্ছে এবং তারা কিন্তু কাউকে পানিশমেন্ট দিচ্ছে না। তারা বলেনি যে চাঁদপুরের ডিসি যিনি ছিলেন তিনি খারাপ, তাকে পানিশমেন্ট দিতে হবে। বলেছে যে না, লেটস চেঞ্জ ইট। এই চেঞ্জটা সব জায়গায় তারা আনছে, অর্থাৎ জনগণ এবং ছাত্রদের আশা আকাঙ্ক্ষার সাথে মিল রেখে এই সরকার কাজ করছে। আপনি সংস্কারকে স্বাগত জানাচ্ছেন। যদি রাষ্ট্র সংস্কার বলে, সেখানে রাজনীতি সংস্কার একটা প্রশ্ন কিন্তু আসে। রাজনীতিতে সংস্কার কতটা প্রয়োজন? বর্তমান প্রেক্ষাপটে জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের পালস রিড করতে হবে এবং এটা অলরেডি ইটস এ টেস্টেড কেস, ইট ইজ ইন দ্য মার্কেট। যেহেতু এটা মার্কেটে আমরা দেখেছি জনগণ কি চাচ্ছে, আমরা শুধু তার সাথে সমান্তরালভাবে আমরা মিলিয়ে আমরা আমাদের তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, আমরা হলাম একটা এভিনিউ। আমরা কার কথা বলছি? জনগণের কথা বলছি। তো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যেটা করা দরকার সেটা আমরা করব। অপরদিকে এই রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে একটা ইনস্টিটিউশন, কনস্টিটিউশন, সেটা হল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ইজ এ রেগুলেটরি বোর্ড টু কন্ট্রোল অ্যান্ড সুপারভাইজ দ্য পলিটিক্যাল ইনস্টিটিউশন। তারা সেখানে বসে বসে তারা নীতি নির্ধারণ করবে কিভাবে পলিটিক্যাল পার্টিগুলো চলবে। আপনি এগুলি আজকালকে দিনে জানার জন্য আমাদের বিরাট কোনো চেষ্টা করতে হবে না। পৃথিবীতে যেই সমস্ত দেশগুলো সুন্দরভাবে গণতান্ত্রিক চর্চা করছে উইদাউট এনি কমেন্ট, লেটস সে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বা ইউরোপিয়ান কান্ট্রিজ যেভাবে করছে, আমরা সেগুলোকে সেই মডেলটাকে নিয়ে আমরা কাজ করব। আমরা সেই জায়গায় এরকম কোনো উগ্রবাদী মডেল বা ভারতীয় মডেল আমরা আনতে চাই না। যদিও আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ আজকে তারা আমাদের সরকারকে শুধু মানে তারা এই সরকারকে সাপোর্ট করে এতদিন তো রাখিনি, বরং শেখ হাসিনাকে সেখানে প্রশ্রয় দিয়ে আমাদের দেশের গণতন্ত্রকে অর্থাৎ প্রতিবিপ্লব করার জন্য ওখানে বসে চেষ্টা করছে। আমি সেই দেশের গণতন্ত্র জানতে চাই না যে দেশের গণতন্ত্র আছে বটে কিন্তু অন্যের জন্য ক্ষতিগ্রস্ত। আমি উদাহরণস্বরূপ বললাম যে উইল টেক দ্য মডেল, দ্য বেস্ট মডেল ইন দ্য আর্থ। আচ্ছা, মানে এই মানে গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষের কেন, ছাত্র জনতা বারবারই বলছে বা শিক্ষার্থীরা বলছে যে তাদের স্বপ্ন হচ্ছে গণতান্ত্রিক, কল্যাণময় এবং মানবিক একটা বাংলাদেশ তারা চায়। এবং যদি বলি যে শেষ পর্যন্ত আসলে এই যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের দায়িত্ব হয়তো রাজনীতিবিদদের হাতে গিয়ে পড়বে। এবং সেখানে এই স্বপ্ন পূরণের রাজনীতিবিদরা আসলে যদি আগে কথা বলে অনেক সময় ব্যর্থতার পরিচয় রাজনীতিবিদ দিয়েছে, এবার সফল হবেন এমন নিশ্চয়তা কীভাবে দেওয়া যায়? এমন নিশ্চয়তা দিচ্ছি যে টোটালি আপনার রাজনীতিটা শিফটিং হয়ে আসতেছে। দেখুন, আমরা যদি এই পুরনো দলগুলির কথা বলি, আওয়ামী লীগ তো বাদই দিয়ে দিলাম, তারপর যদি আমরা জাতীয় পার্টির কথা বলি, তারা কিন্তু সামহাউ গভর্নমেন্টকে সাপোর্ট করে, গভর্নমেন্টকে এখানে প্রলং করার জন্য তারা ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছে, সহযোগী হিসাবে কাজ করেছে। এম আই রাইট? অনেকেই ছোট ছোট দল বা বাইরে থেকে এসে তারাও ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে এই সরকারের ক্ষমতা থাকার জন্য। একমাত্র বিএনপি জাতীয়তাবাদী দল এই সরকারকে কোনো সাহায্য সহযোগিতা করেনি, বরংস যে তারা যেন ক্ষমতায় না থাকতে পারে সেই জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিএনপি যে দলটি রয়েছে সেই দলটি আগামী দিনে এই আমাদের ম্যানিফেস্টোতে, আমাদের আইডিওলজিতে বা আমাদের নেতার বক্তৃতা যা শুনলেন সেটাকে যদি আমরা কার্যকর করি এবং করব, তাহলেই এই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের কাছ থেকে ঘটবে। এই প্রতিফলন ঘটানোর জন্যই আমরা কিন্তু কোনো বাঁকা পথে, কোনো আন্ডার দ্য টেবিল আমরা কিন্তু যাইনি। আপনি জানেন, আপনি বাংলাদেশে এই অনেক অনেক রকম ইকুয়েশন হয়েছিল, আন্ডার দ্য টেবিল, বিহাইন্ড দ্য স্ক্রিন, অনেক নেগোসিয়েশন, কিন্তু বিএনপি কোনো নেগোসিয়েশনে যায়নি। এটা আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া 1986 নির্বাচন দেখুন, তিনি কখনো আপোষ করেননি। না আপোষ করে এদেশে 1991 সালে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে একটি সরকার হয়েছিল। তার ধারাবাহিকতাটা নষ্ট হয়েছে এই 2008-এর ওই সুড়ঙ্গ পথ দিয়ে টাকা আসা বা 6 ঘোড়ার রাজনীতি যেটা মইনুল আহমেদরা করেছে, সেই জায়গা থেকে ছিটকে পড়েছিলাম আমরা। কিন্তু দেখেন, একই ইনস্টিটিউশন সেনাবাহিনী, একই ইনস্টিটিউট 6 ঘোড়ার রাজনীতি করে এ দেশকে
অধপতন ডেকে এনে দিয়েছে। আর সেই ইনস্টিটিউশন আজকে আর্মি তারা রুখে দাঁড়িয়েছে, নো আর নয়, এনাফ ইজ এনাফ, এ দেশ আমার, এ মাটি আমার। তারা দাঁড়ায়নি, তারা তো বিগত সরকারেরই এখন পর্যন্ত তারাই তো আছে, তারাই তো আজকে এই সংস্কার করছে। তাহলে দেখুন, এই যে একই সেনাপ্রধান আগেও ছিলেন, এখনও আছেন, তিনি আজকে সংস্কার করছেন, আজকে এই নতুন সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, বিগত তিনি এটা দিতে পারেননি। তাহলে ইট ডিপেন্ডস অফ দ্য হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য গভর্নমেন্ট। এই হেড অফ দ্য গভর্নমেন্টের সদিচ্ছার উপরেই রাষ্ট্র চলে এবং সেইভাবেই চলছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, এই 84 বছর বয়স্ক একজন নোবেল বিজয়ী, তিনি বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতায় আসেননি নিজের কোনো সুবিধার জন্য বা নিজের কোনো সুনামের জন্য। উনি অনেক উঁচুতে আছেন, অনেক সম্মান পেয়েছেন, এটা তার জন্য নগণ্যতম সম্মান। আমরা এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের কয়েকদিনের পরে আমরা দেখলাম যে বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা রক্ষা বলেন, ট্রাফিক কন্ট্রোল বলেন, সব কিছু নিয়ন্ত্রণ কিন্তু শিক্ষার্থীরা নিয়ে নিলেন এবং তারা যে কাজগুলো রাস্তায় করেছে সেই কাজগুলো সব মহলেই প্রশংসা রেখেছে। এখনও যদি আমি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মিলে পুলিশের যে মোরাল ডাউন এখনও আছে, সেভাবে পুলিশকে আমরা রাস্তায় দেখি না সব কিছু, তারপরও কিন্তু যে ধরনের আশঙ্কা করা যায়, আশঙ্কা করছিলাম আমরা, সে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা অবনতি দেখছি না। এটির কারণ কি মনে হয়? দেখুন, আমরা যারা বিদেশে থাকি, আমাদের সাথে মানুষজনের কথা হলে অনেকেই আগের কথা বলছি, 80s কথা বাংলাদেশ চিনত না, ভাবতো যে আমরা অনুন্নত এবং আমরা আনসিভিলাইজড। দেখুন, এলএ রায়েট হয়েছিল, সে এলএ রায়েটে 3 মিনিটের সময় পেয়েছিল, তারপর মানুষকে হত্যা করে ফেলেছে। আমরা দেখেছি তাদেরকে আর্মি ডিপ্লয় করতে হয়েছে। আমরা দেখি বিদেশে বা আমেরিকায় যদি 3 মিনিটের ভিতরে পুলিশ না আসে স্পটে, তাহলে দেখা যায় যে গভর্নমেন্টকে সু করা হয়। একবার ভেবে দেখুন, 1976-এ যখন 12 ঘন্টার জন্য বিদ্যুৎ ছিল, নিউ ইয়র্কে অফ ছিল, সেই সময় একই অ্যাপার্টমেন্টের উপরের তলার মেয়েটিকে রেপ করেছে নিচের তলার লোকটির লিফটের ভিতরে। তাহলে আইন ছাড়া তারা চলতে পারে না। আমরা বলি তারা সভ্য, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু আইন যদি কখনো না কার্যকর হয়, সেখানে যা ইচ্ছা তাই হয়ে যায়। এগুলি প্রমাণ আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে। বাংলাদেশে কিন্তু এই সরকার পালিয়ে যাওয়ার পরে সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। ধরুন, আমার উপজেলা কচুয়াতে পুলিশে থানায় কেউ ছিল না, সেই জায়গায় কচুয়াকে পাহারা দিয়েছে এই বিএনপি নেতাকর্মীরা, সাথে জামাতের নেতাকর্মীরা ছিল, ওখানে তো আর জাতীয় পার্টি নেই। তাহলে আমি আমার দৃষ্টিতে দেখছি যে বাংলাদেশ অত্যন্ত সভ্য দেশ। দেখুন, এখন না, কিছুদিন আগের কথা চিন্তা করুন, একটি থানায় এক জায়গা হইতে আরেক জায়গায় একটা মার্ডার কেস বা একটা তদন্তের জন্য পুলিশকে নৌকা নিয়ে যেতে হতো, 2 দিন সময় লাগতো, সেটা আগের। এখন সময়টা কমে গিয়েছে, কিন্তু যেখানে পুলিশ টোটালি নেই, এখন পর্যন্ত নেই, কিন্তু বাংলাদেশ চলছে এবং ছাত্ররা এসে, জনতারা এসে সাহায্য করছে। এরকম একটি বিরল শান্তিপূর্ণ দেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ছাড়া দ্বিতীয় আছে কিনা আমার বিশ্বাস নেই। আমি বিশ্বাস করি এদেশ মানুষ অত্যন্ত সুশৃঙ্খল মানুষ, তারা আইন কানুন শ্রদ্ধাবোধ সব কিছু তাদের রয়েছে। তাদের যতটুকু নৈতিকতা দেশ হয়েছে, এই বিগত সরকার আওয়ামী লীগ তা করেছে, এবং যতটুকু রয়েছে জনগণের মধ্যে, সেটা দিয়ে ছাত্ররা দেখুন সেটা কি সুন্দরভাবে করলো। একই জিনিস কিন্তু 2018-তে করেছিল, এই যে শিশুরা, আমাদের ছাত্ররা গিয়ে ট্রাফিক আইন তারা করেছিল, সেই 18 সালে তারা করিয়ে দেখিয়েছিল, কিন্তু সেটা আমরা ভুলে গিয়েছি। এবারেরটাও তারা করিয়ে দেখিয়েছে, এবার বিরাট পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আর এই অবস্থার সৃষ্টি হবে না। তা আমার মতে বাংলাদেশের নাগরিক হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ সুশৃঙ্খল নাগরিক। এই যে সুশৃঙ্খল নাগরিকরা যে দেশে আছে, সেখানে আমরা একটা বিশাল দুর্নীতির খবর শুনি, সেখানে আমরা সুশাসনের অভাবের কথা শুনি, এবং এই কারণে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান যদি বলেন একটা বড় একটা অনুষঙ্গ হিসেবে কাজ করেছে, এটার বিরুদ্ধে কথা বলা, এটার বিরুদ্ধে দাঁড়ানো। এই যে বিশাল আকারের দুর্নীতি, বিশাল সুশাসনের অভাব, এগুলো আগামীতে বাংলাদেশে আর হবে না, এমন নিশ্চয়তাকে রাজনীতিবিদ হিসেবে আপনি দিতে পারেন কিনা? এটা আপনি কিন্তু আমাকে বলছেন তো, আমি তো কিছুদিনের জন্য 5 বছরের জন্য তো দায়িত্বে ছিলাম। আমি স্ট্রেইট আপনাকে বলছি, যদি ডিপার্টমেন্টের প্রধান অর্থাৎ মাননীয় মন্ত্রী সৎ হয়, সচিব বা কাউর গদ্দানে 2টি মাথা নেই যে তারা দুর্নীতি করে, এটার প্রমাণ আমি।
আমার বিরুদ্ধে তো একটি দুর্নীতির মামলা করতে পারেনি। আমাকে জেল খাটিয়েছে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, ভ্যানিটি ব্যাগ ছিনতাই, আমি আমার স্ত্রী, মোবাইল ছিনতাই, বাজে মামলা করেছে। কিন্তু একটি মন্ত্রণালয়ের চিফ এক্সিকিউটিভ অফ দ্য মিনিস্ট্রি যদি সে অনেস্ট হয়, তার ওই মন্ত্রণালয়ে কারোর গর্দানে দুইটি মাথা নেই যে দুর্নীতি করে। অ্যান্ড আই বিলিভ এবার যারা দায়িত্ব নিয়েছেন তারা কেউ দুর্নীতি করার জন্য আসে নেই। আমরা যদি আসিফ নজরুলের কথা আমি দৃষ্টান্তমূলক বলি, সারা জীবন প্রফেসরি করেছেন, আই নো হোয়াট ইজ ইজ স্ট্যান্ডার্ড অফ লিভিং। দেখছেন একজনও সুটকুট পরে যাচ্ছে না, পরের দিন তো কত ছুটি না পেতো, কত টাই না পেতো, গিয়েছে কেউ যায়নি। আপনি যদি ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলেন, আপনি কি মনে করেন তারা এই বয়সে এসে লুণ্ঠন করবে? আপনি যদি আরিফ মনিউদ্দিনের কথা বলেন, ইউ নেম ইট, আমি সকলের কথা বলবো। আর আমি যদি আমাদের ছোট ভাইদের কথা বলি যারা এই ছাত্র নেতা হয়ে আসছেন, তাদের ড্রেস দেখেছেন, পোশাক দেখেছেন, স্টিল মনে হচ্ছে যে না হল থেকে বেরিয়ে এসে তারা যাচ্ছে মন্ত্রণালয়। তাদের এই যে সাদাসিধে জীবনযাপনের যে নজির আমরা দেখছি, সেটি কি রাজনীতিবিদরা গ্রহণ করতে পারবেন বা অনুসরণ করতে পারবেন, যারা পরবর্তীতে যদি নির্বাচনের ক্ষমতায় যারা আসবেন? শুনেন, কেউ চাইলেই কিছু করতে পারে না তখন যখন আপনি ইনস্টিটিউশনগুলি ডেভেলপ করেন। আপনাকে প্রথমত ইনস্টিটিউশন ডেভেলপ করতে হবে। আপনি জুডিশিয়ালি যদি ঠিকমতো ডেভেলপ করেন, মানুষ যদি ন্যায় বিচার পায়। আপনি কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, ডক্টর ইউনূস গিয়েছিল ঢাকা মন্দিরে, সেখানে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিল, সেখানে যখন বলা হলো হিন্দুদেরকে বৈষম্য নিয়ে কথা বলা হলো, উনি ওই জায়গায় অ্যাড্রেস করেননি। উনি বলছে অল আই নিড ন্যায় বিচার, তাহলে সকলেই কাভার্ড। আমি আমেরিকায় থাকি, আমেরিকায় যাওয়া আসা করি, আপনি ইউরোপে থাকেন, ন্যায় বিচার আছে বলেই তো সেখানে সকলেই সুস্থভাবে বসবাস করছে। বেসিক পয়েন্ট হলো ন্যায় বিচার। অ্যান্ড সরকার পরিবর্তন হলো থ্রু ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আপস অ্যান্ড ডাউন, আপনি অন্যায় করবেন না, আপনাকে চলে যেতে হবে। আর এটাকে মনিটরিং করবে কে? নির্বাচন কমিশন। এই যে আউয়াল সাহেব, উনি একজন শিক্ষিত লোক, সুবিধাবাদী লোক, উনি কি বললেন যে আমার দায়িত্ব শুধু নির্বাচন করিয়ে দেওয়া, কে আসবে কে আসবে না এটা তার বিষয় নয়। This is absolutely a nonsense statement from an educated person. He doesn't understand what is called democracy. What is his duty? Why he chartered for this chair? পট করে বলে ফেললেন। কিন্তু তার তো দায়িত্ব ছিল, এবং তারা নির্বাচন কমিশন মনে করে শুধু নির্বাচনের সময় আমরা কাজ করব। নির্বাচনের আগে দলগুলোকে কিভাবে দল পরিচালিত হবে, দলের ইন্টারনাল ডেমোক্রেসি কিভাবে হবে, দলকে কিভাবে মনিটরিং করতে হবে, দলের প্রাইমারি কিভাবে হবে, দলের নেতা নির্বাচন কীভাবে, এই সবগুলি যখন ইনস্টিটিউশনগুলি প্রপারলি ফাংশন করবে, তখন আমি রাজনীতিবিদ চাইলেও কিছু করতে পারবো না। আমি এসপিকে অর্ডার দিব, এসপি যদি বলে দিস ইজ এ লিগ্যাল অর্ডার, এসপির বস যদি আইজি হয়ে থাকে, বিচারপতি যদি মনে করে ওই চেয়ারটি তিনি পেয়েছেন, যে চেয়ারটির মর্যাদা তাকে দিতে হবে, ওই মানসিকতার লোক যদি হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই, আমরা তো আগে দেখেছি এগুলো হয়েছে। আমরা তো এমন বিচারপতি চাই না ছাত্রলীগ এসে ফুলের মালা দিবে, এমন বিচারপতি চাই না যে কি আপনারা রাজপথে দখল করে কি আদালতের রায় পাল্টাবেন। আপনি দেখুন কোথায় গিয়েছিল ইনস্টিটিউশন, সব কিছু ধ্বংস করে দিয়েছে। ফার্স্ট অফ অল এই সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি ইনস্টিটিউশনকে প্রপারলি অ্যাড্রেস করা, প্রপারলি তৈরি করা, তারপর দেখবেন ইনস্টিটিউশন উইল ড্রাইভ আস। আমি চাইলেও কিছু করতে পারবো না। যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, যখন বা এই অন্তর্বর্তী সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার সবসময় কিন্তু আমরা দেখেছি তখন কিন্তু নির্বাচন কমিশন বেশ স্বাধীনভাবে কাজ করে, শক্তিশালী সাহস নিয়ে কাজ করে। কিন্তু যখনই কোনো রাজনৈতিক দলগুলো সরকারে আসে, তখনই আমরা দেখি যে নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তারের একটা চেষ্টা আমরা সবসময় দেখি, এবং সে সময় নিয়ে নির্বাচন কমিশনে নানা ধরনের প্রশ্ন হয়। এই রাজনৈতিক দলগুলো যখন সরকার গঠন করে, তারা কি আসলে এই নির্বাচন কমিশনকে প্রভাবিত করার যে অভ্যাস, সেই অভ্যাস থেকে বেরোতে পারবে? আমি আবার রিট্রেক করছি, রাজনীতি দলরা তারা চাইতেই পারে, আমি তাতে চাওয়া পাওয়াকে দোষব না, কিন্তু নির্বাচন কমিশনের গঠনের যে কাঠামোগত, আপনি যদি ব্যাকস্ট্রি দেখেন, এই নির্বাচন কমিশন যে 3 বার গঠিত হলো এই সরকারের সময়, তারা একই লোকের দ্বারা গঠন করেছেন। মানে অ্যাপিলেট ডিভিশনের জাজ ছিলেন হেড, তারপরে তিনিই হন বিচারপতি। এই যে নির্বাচন কমিশন গঠনের কাঠামোগত দিকটি, এটা কিন্তু আপনার স্ট্রেট করতে হবে। সেখানে যদি নিয়মতান্ত্রিকভাবে উইথ এ ব্যাকবোন একজন চিফ ইলেকশন কমিশনার সিলেক্ট করা হয়, দরকার হয় ইলেকশনের সময়
তাদেরকেও একটা আমেরিকার ভোটের সময় অনেকগুলো নির্বাচন হয় না, সেই নির্বাচনে একই সাথে হতে পারে। ওয়েল, আমি যা বলছি যে এইটাকে যদি আপনি সঠিকভাবে কাঠামোগত পরিবর্তন করে তাদেরকে স্ট্রেংথেন করে দেন, তাহলে এই যে দলই ক্ষমতা আসুক সেই দল কিছু করতে পারে না। আর যদি আপনি দলের প্রধান, দেশের প্রধানমন্ত্রী, দলের চিফ, তাকেই যদি নির্বাচন কমিশন সিলেকশন করতে দেন, তাহলে তো হবে না। এই সিস্টেমটাকে পাল্টিয়ে ফেলতে হবে, টোটালি অ্যাবলিশ করতে হবে। নতুনভাবে আমরা কিন্তু নতুন স্বাধীনতা পেয়েছি। আমি মনে করি এটাই আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি, আমরা গণতন্ত্র পাইনি, আমরা মানবাধিকার পাইনি। এই স্বাধীনতাকে অর্থবহ আমাদের করতে হবে। আমরা তো সেই স্বাধীনতায় 7 জনকে বীর শ্রেষ্ঠ জানতাম, তাও ছিল আর্মির। এবার আর্মির কেউ নেই। আমরা কিন্তু বীর শ্রেষ্ঠ প্রথম দিনেই এবারও 6 জন পেয়েছিলাম, তারপর তো আরও বীর শ্রেষ্ঠ আমরা পেয়েছি। যদি এখন আপনাকে জানতে চাই, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, প্রশাসন সংস্কারের কথা বলছি, সব ক্ষেত্রেই সংস্কারের কথা বলছি, শিক্ষা ক্ষেত্রে সংস্কারটা কতটা প্রয়োজন? আমার কাছে 3টি বিষয় সংস্কার হতে হবে। 1 শিক্ষা, 2 শিক্ষা, 3 শিক্ষা। অল আই মিন, শিক্ষাই হচ্ছে মূল পরিবর্তন আনতে হবে। দেখুন, আমরা স্বাধীনতার পরপরই আমরা দেখেছি শিক্ষাকে ভঙ্গুর করার একটা প্রসেস তৈরি হয়েছিল সেই সময় নকল দিয়ে। তো নকলের পরে স্টেপে চলে গেল অটো প্রমোশন, অটো প্রমোশনের পরে চলে গেল অটো পাস, তারপরে চলে আসলো প্রশ্ন ফাঁস। ক্রমান্বয়ে এটা শিক্ষাকে ধ্বংস করার জন্য চলছে। এরপরে ধরুন বহুদিন পরে আমরা দায়িত্ব পেয়েছি, পেয়ে নকল প্রতিরোধ করেছি এবং নকলকে কমপ্লিটলি এলিমিনেট করেছিলাম, এটা আর আমরা রাখিনি। এর সাথে সাথে আমরা কারিকুলাম হতে শুরু করে, শিক্ষা ব্যবস্থা হতে শুরু করে এই চেঞ্জেসগুলো আমাদের সময়ে এসেছিল। মনে করেন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট, দিজ আর অল 1992-তে হয়েছিল। তারপর আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে টিচারদেরকে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা বেসরকারি শিক্ষকদেরকে পেনশনের ব্যবস্থা করেছি। তাদেরকে আমরা ঈদ বোনাসের জন্য মাত্র সেই সময় শুরু করেছিলাম 25% দিয়ে, এমপ্লয়ীদের 50% দিয়ে। দেখুন, এই সরকার লক্ষ হাজার কোটি টাকা বাজেট করেছে, কিন্তু শিক্ষকদেরকে কিন্তু কোনো কিছু করেনি। অবসর ভাতা করেছি। সবচেয়ে বিরাট কাজ আমরা করেছিলাম যে বেসরকারি স্কুলগুলোতে আমরা NTRC শিক্ষকের নিবন্ধন বলে কোয়ালিফাইড শিক্ষকদেরকে কিভাবে শিক্ষকতা আনা যায় সেই কাজটি আমরাই করেছিলাম। অ্যাজ এ হোল প্রাইমারি স্কুলে উপবৃত্তি হতে শুরু করে নারীদের শিক্ষার যে অগ্রগতির ভূমিকা সেটা, তারপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ব্যাপকভাবে শিক্ষায় আমরা মনোনিবেশ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সময় আমরা বাজেটের মিনিমাম 6% হওয়ার কথা ছিল, সেটা আমরা মাত্র 2%-ই পেয়েছিলাম, তার বেশি পাইনি। এই সরকার এসে 2%-ই রেখেছে, কিন্তু শুভঙ্করে ফাঁকি দিয়েছে। এর মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ICT, এই 3-4টাকে এনে এটা করেছে। তো আমার এই সরকারের কাছে থাকবে যে দে মাস্ট গো ফর অ্যাটলিস্ট ফিউ পার্সেন্টেজ বাড়াবে। এখন দেখুন, আমাদের পরে যখন আবার ওরা আসলো, এসে এজন্য মনে হচ্ছে একটা প্রতিযোগিতা। এটা নুর ইসলাম নাহিদের কথা বলেন, দীপুমণির কথাই বলেন, নফেলের কথাই বলেন, এখানে যেন একটা প্রতিযোগিতা হলো শিক্ষাকে ধ্বংস করে দেওয়া। দেখুন, তারা ঠিক আছে পরীক্ষায় পাস করে না, প্রশ্নপত্র আউট করার পরে করে না, ঠিক আছে টিচারদের বলে দিল তোমরা পাস করিয়ে দাও। তারপরে তো দেখলাম আমরা অটো পাস, এটাও করে দিল তারা। তারপরে দেখলাম এবারও হয় না, তাহলে সিলেবাসকে ক্যাচি মারো, সিলেবাস কাটলো। তারপরে আসলো কারিকুলাম করলো। এক বিশাল প্রতিযোগিতায় তারা নেমেছে শিক্ষাকে ধ্বংস করার, এবং মেধাবীদেরকে বয়কট করার জন্য তারা কোটা নিয়ে আসলো তাদের দলীয়করণ করার জন্য। সেই কোটাই তো কাল হয়ে দাঁড়ালো, আজকে বাংলাদেশকে অগ্নি গর্বে রেখে তারা চলে গেল। আমরা শেষ সময় চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অশেষ ধন্যবাদ আপনাকে। দর্শক নিউজ এক্সট্রা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন।